হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। SLST 2025-এর ইংলিশ সাবজেক্টের ওপরে যে ইন্টারভিউর আন্ডারে যে ক্লাস ডেমনস্ট্রেশন প্রসেস রয়েছে, সেই ক্লাস ডেমনস্ট্রেশনে একটা কবিতার ছোট্ট করে ক্লাস ডেমনস্ট্রেশন আমি দেওয়ার চেষ্টা করছি। যদি এটায় আপনাদের সাহায্য কিছু হয় তাহলে সেটা আমার কাছে অনেক একটা ভালো ব্যাপার হবে যে আপনাদের কিছু হেল্প করতে পারলাম। গোটা জিনিসটাকে যতটা সংক্ষেপে সম্ভব আমি বলার চেষ্টা করছি। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে ক্লাস 9-এর ইংলিশের নট শিপ বাই ফিলিপ লার্কিন। এটার প্রথম 8টা লাইনের ওপরে আমি জিনিসটা বলার চেষ্টা করছি। আপনারা এর ওপরে চাইলে নিজেদের আরও কিছু জিনিস আপনারা অ্যাড করতে পারেন, যেরকম সেখানে টাইম পাওয়া যাচ্ছে সেরকম বুঝে নিয়ে আপনারা এই জিনিসটাকে আরও ইলাবোরেট করতে পারেন বা শর্টেন করতে পারেন। তো আমরা শুরু করি যেভাবে আমরা ক্লাস ডেমনস্ট্রেশনটা স্টার্ট করব। তার আগে দু একটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে যখনই আপনারা বোর্ডের পাশে দাঁড়াবেন তখন যেন বোর্ডের সাইডে দাঁড়াবেন। আমি যেমন দাঁড়াচ্ছিলাম বোর্ডের মাঝখানে, এটা ক্যামেরাকে দেখানোর জন্য, সেরকম যেন করবেন না। বোর্ডের সাইডে দাঁড়াবেন, যখন লিখবেন সাইড থেকে লিখবেন, যেন কোনোভাবে লেখাটা কভার না হয়ে যায়, এবং পড়ানোর সাথে সাথে অবশ্যই যেন বোর্ড ওয়ার্কটা করবেন। তো আমরা শুরু করছি। হ্যালো স্টুডেন্টস, হোপ ইউ আর অল রাইট। এই যে পূজা ভ্যাকেশন তোমরা কাটালে, তো এর মধ্যে তোমরা কেউ কি কোথাও বেড়াতে গেছিলে? আচ্ছা, তোমরা যে বেড়াতে গেছিলে তোমরা কোনো না কোনো মাধ্যমে গেছো। আচ্ছা, কে কোন মাধ্যমে গেছো? ট্রেনে কে গেছো? আচ্ছা, বাসে কেউ গেছো? প্লেনে করে কেউ গেছো নাকি কারে করে? সবাই তার মানে কোনো না কোনো মিডিয়াম ধরেই গেছো, প্লেন, ট্রেন, বাস ইত্যাদি। কিন্তু তোমরা কি জানো, আজ থেকে যদি প্রায় 500 থেকে 600 বছর আমরা পেছিয়ে যাই, তাহলে এই যে মিডিয়ামগুলো যে ট্রাভেলিংয়ের, সেগুলো কোনোটাই ছিল না। তখন আমাদের কাছে যে মিডিয়াম ছিল ট্রাভেলিংয়ের জন্যে, সেটা হচ্ছে একটু দূরবর্তী জায়গায় যাওয়ার জন্যে, সেটা হচ্ছে আইদার বোট অর শিপ, হয় নৌকা নালে জাহাজ। যদি আমরা অনেক দূরের জায়গায় যেতে চাইতাম, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জাহাজের ব্যবহার করতে হতো। আজকে এইরকমই একটা কবিতা আমরা পড়ব, যেখানে জাহাজ এবং তারা কোথায় কোথায় যাচ্ছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। কবিতার নাম হচ্ছে দ্য নট শিপ। কবির নাম হচ্ছে ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিন, যার জন্ম 1922 সালে এবং যিনি 1985 সাল অবধি বেঁচে ছিলেন। আজকে আমরা এই কবিতার প্রথম 8টা লাইন আমরা স্টাডি করব। তো চলো আমি তোমাদেরকে প্রথম 8টা লাইন পড়ে শোনাই। I saw 3 ships go sailing by, over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. The first ship turned toward the west, over the sea, the running sea, and the wind was all possessed and carried to a rich country. দেখো, এই যে 8টা লাইন আমরা পড়লাম, তার মধ্যে প্রথম যে লাইনটা রয়েছে, লাইন 1-এর উপরে যদি আমরা একটুখানি কনসেন্ট্রেট করি, এখানে বলা আছে I saw 3 ships go sailing by. দ্যাট মিনস এখানে আমাদের যে পোয়েট রয়েছেন, মানে ফিলিপ লার্কিন, তিনি যেন কোনো একটা শোর কথাটার মানে কি? শোর কথাটার মানে হচ্ছে সমুদ্রের ধার, সমুদ্র সৈকত, বালুকা বেলায় তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং সেইখান থেকে দাঁড়িয়ে তিনি কি করছেন? অবজার্ভ করছেন কি না শিপ, জাহাজ, সেটা ভেসে যাচ্ছে। এখানে কতগুলো শিপের কথা বলা হয়েছে বলো দেখি? নাম্বার অফ শিপস, কতগুলো শিপ বলতে পারবে নিশ্চয়ই? এখানে শিপ হচ্ছে 3, নাম্বার অফ শিপ ইজ 3। 3টে জাহাজের কথা বলা হয়েছে। তিনি অবজার্ভ করছেন 3টে জাহাজ ভেসে যাচ্ছে। সেইলিং বাই এই কথাটাকে যদি বলা হয় যে সমুদ্রে জলের উপর দিয়ে ভেসে যাওয়া, যাত্রা করা, সেইটাকে আমরা আর একটা ওয়ার্ড দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে ভয়েজ। ভয়েজ কথাটা মানে হচ্ছে কিন্তু সমুদ্রে জলের উপর দিয়ে ভেসে যাওয়া। ওভার দ্য সি, দ্য লিফটিং সি। দেখো, এই যে লিফটিং কথাটা আছে, এই যে লিফটিং কথাটার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে এই সিটা হচ্ছে ফুল অফ ওয়েভ দ্বারা ফুল অফ ওয়েভ। তার মানে এইখানে যে ওয়েভগুলো আছে
সেইগুলো এতটাই উত্তাল হয়েছে যে সমুদ্র মানে জাহাজটাকে সবসময় একটা টপসি টার্ভির মধ্যে নিয়ে আসছে। এই যে লিফটিং সি, এইখানে তোমরা কি বলতে পারবে এই যে লিফটিং, এটা গ্রামারের ভাষায় এটাকে আমরা কি বলে থাকি? এই যে লিফটিং কথাটা দেখো, তোমরা দেখতে পাবে লিফট প্লাস আইএনজি, এখানে ভার্ব এবং এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে এবং সে এই সি এই নাউনটাকে তার কন্ডিশনটাকে বোঝাচ্ছে। তো এই ধরনের জিনিসকে আমরা বলে থাকি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেটার মাধ্যমে ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটা অ্যাডজেক্টিভের অবস্থাকে বর্ণনা করা হয়। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে রোজ। সাধারণভাবে রোজ বলতে আমরা কি বুঝি? একটা ফ্লাওয়ারকে বুঝি, একটা ফুল, গোলাপ ফুল। কিন্তু এইখানে যে রোজ কথাটা ব্যবহার করা হয়েছে, এটা নট অ্যাজ এ নাউন, এটাকে ইউজ করা হয়েছে অ্যাজ এ ভার্ব। এটা হচ্ছে রাইজ বলে একটা যে ভার্ব আছে, যেটা প্রেজেন্ট টেন্স, সেই রাইজ প্রেজেন্ট ফর্মের, রাইজ যে ভার্ব যার প্রেজেন্ট টেন্স হচ্ছে, রাইজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্স হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে। তার মানে এখান থেকে আমরা জানতে পারছি টেন্স সম্পর্কে একটা ধারণা। টেন্স কি কি এক ঝলক একবার দেখে নিই। টেন্স কি কি? 3 ধরনের টেন্স আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট এবং আর একটা হচ্ছে ফিউচার। তো 3 ধরনের টেন্স আছে এখানে। তার মানে এই যে রাইজ যেটা প্রেজেন্ট টেন্সে আছে, সেই প্রেজেন্ট ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে রোজ, কিন্তু সেটা অনেক সময় মনে হতে পারে এটা যেন ফুল, কিন্তু তা নয়, এটা ভার্বের পাস্ট টেন্স। রোজ ইন দ্য মর্নিং স্কাই অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। এবার দেখো এই যে ওয়ার্ডটা রয়েছে রিগড, RIGGED, রিগড। রিগড কথাটার মানে হচ্ছে এটা প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড বলতে পারি, বা আমরা বলতে পারি ইকুইপড, মানে হচ্ছে সেটা সব দিক দিয়ে নিজেকে তৈরি করে রেখেছে ফর এ লং জার্নি। দ্যাট মিনস এই যে জাহাজ ওয়ান বলেছে, যেটা এই যে ওয়ান, এই ওয়ান কথাটার মানে হচ্ছে ওয়ান শিপ। তার মানে 3টে যে জাহাজ আছে তার মধ্যে একটা জাহাজ সেটা লং জার্নির জন্যে প্রিপেয়ার্ড হয়ে রয়েছে। দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট। তার মানে প্রথম যে শিপটা সে কোন দিকে যাচ্ছে? প্রথম শিপটার ডাইরেকশন কি? প্রথম শিপটার ডাইরেকশন হচ্ছে এটা ওয়েস্ট সাইডে যাচ্ছে। আমরা যদি একটু ম্যাপের মাধ্যমে ডাইরেকশনগুলো বোঝার চেষ্টা করি, তাহলে দেখবে আমরা ভূগোলে অনেক সময় এরকম একটা ডাইরেকশন পাই। তাতে আমরা ওপর দিকটাকে আমরা বলে থাকি নর্থ সাইড, নিচের দিকটাকে আমরা বলে থাকি সাউথ সাইড, এই দিক যেটা আছে সেটাকে আমরা বলে থাকি ইস্ট সাইড, এবং এই দিকে যেটা হচ্ছে ওয়েস্ট সাইড। তার মানে যদি এই রকম জায়গা থেকে যাত্রা শুরু হয়ে থাকে, তাহলে যেটা ফার্স্ট শিপ সে কোন দিকে যাত্রা করছে? ওয়েস্ট সাইডের দিকে। দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য সি দ্য রানিং সি। এখানে দেখো আরও একটা জিনিস তুমি পাচ্ছ, এখানে যেমন পেয়েছিলাম লিফটিং সি, সেরকম আরও একটা পাচ্ছি আমরা রানিং সি। তাহলে বলো দেখি, এই যে এর মধ্যে আমি কি কি পাচ্ছি? এতে পাচ্ছি আমি রান প্লাস আইএনজি। রানিং, যখনই রান প্লাস আইএনজি যুক্ত হচ্ছে তখন দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে এনটা ডাবল হয়ে যাচ্ছে। তাহলে রান প্লাস আইএনজি রানিং, এইটাকে আমরা গ্রামারের ভাষায় কি বলবো? দেখো এইদিকে আমি বলেছি, এইটাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কোনো নাউনের দোষ বা গুণ বা তাকে মডিফাই করে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যে নাউনের আগে বসে নাউনের কন্ডিশনকে বোঝাতে সাহায্য করে। এরকমই দু একটা আরও এক্সাম্পল হচ্ছে, যেমন ধরো বার্কিং ডগস। বার্কিং ডগস এটাও একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের উদাহরণ। যেমন ধরো বলতে পারি আমরা রোলিং স্টোনস। বার্কিং ডগস সেলডম বাইট, বা রোলিং স্টোনস গ্যাদার্স নো মস, গ্যাদার নো মস, এইগুলো আমরা বলতে পারি। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড। পজেসড, পজেসড যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি, ভালো করে বানানটা খেয়াল করবে, এখানে ডাবল এস, এখানেও ডাবল এস। পজেসড মিনস হচ্ছে কন্ট্রোলড। তার মানে হচ্ছে যে এইখানে উইন্ড গোটা শিপটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে নিল। দ্যাট মিনস কবি যখন দেখছেন সি শোরে দাঁড়িয়ে যে এখান থেকে একটা জাহাজগুলো 3টে জাহাজ বেরিয়ে গেল, 3টে জাহাজের মধ্যে প্রথম যে জাহাজটা সেটা যাচ্ছে কোন দিকে? ওয়েস্টের দিকে। এবং সেখানে সি কীরকম না রানিং সি। রানিং সি মানে হচ্ছে এইখানে যে ওয়েভগুলো
দ্য ওয়েভ হ্যাজ সাম কারেন্ট, আমরা কারেন্ট কথাটা ইউজ করি কেন না, এর একটা ফোর্স রয়েছে, পাওয়ার রয়েছে, যে ফোর্সটা যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি কি না টাইড। মানে এই যে সমুদ্রের যে টাইড রয়েছে অর্থাৎ জোয়ার, সেই জোয়ারের টানে পশ্চিম দিকে সেই সময় জোয়ার রয়েছে, নৌকাটাও পশ্চিম দিকে ভাসছে। দ্যাট মিন্স এইটা কিন্তু এর কাছে খুব বেনিফিশিয়াল যে এই পথেই সে এগিয়ে যেতে পারছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বলা হয়েছে উইন্ড, যখনই সে এগোচ্ছে তখন উইন্ডও ওই দিকে গিয়ে টোটাল শিপের উপর নিজের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এবার দেখো দু একটা জিনিস আমি আরও বলি। দেখো আমি দু একটা অংশ লিখছি সেন্টেন্সের। দেখো এই যে তিনটে আমি পার্ট অফ সেন্টেন্স লিখলাম এখানে কবিতার লাইনের মধ্যে থেকে, এর মধ্যে আমি দু একটা জায়গায় তিনটে জায়গায় আন্ডারলাইন করছি। দেখো এইটা একটা, এইটা একটা এবং এইটা একটা। এই যে তিনটে জিনিস আন্ডারলাইন করলাম, স, রোজ এবং টার্নড। আচ্ছা এইগুলো কি পার্টস অফ স্পিচ হিসাবে যদি আমরা দেখি তাহলে এইগুলো হচ্ছে ভার্ব। আচ্ছা এইবার বলতে পারবে এইগুলো কোন টেন্সে রয়েছে। দেখো এইটা হচ্ছে স, এটা হচ্ছে রোজ এবং এটা হচ্ছে টার্নড। স, স কি, স এটা হচ্ছে সি বলে যে ভার্বটা তার পাস্ট ফর্ম, মানে এইটা হচ্ছে পাস্ট এবং সি হচ্ছে প্রেজেন্ট। ঠিক সেইভাবে এই যে রোজ, রোজটা হচ্ছে পাস্ট ফর্ম, একটু আগে আমি বলেছি তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইজ। এবং এই যে টার্নড রয়েছে এইটা হচ্ছে পাস্ট ফর্ম এবং এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে টার্ন। এখানে রয়েছে অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। এখানে একটা জিনিস দেখো, এইগুলোতে আমরা পাস্ট ফর্ম পেয়েছিলাম, কিন্তু এইখানে দেখো RIGGED রিগড, এটাও পাস্টে রয়েছে, কিন্তু এইগুলোর আগে কোথাও এরকম ওয়াজ ছিল না। I saw 3 ships ছিল, দ্য উইন্ড রোজ ছিল, দ্য শিপ টার্ন টুয়ার্ডস ছিল, কিন্তু এইখানে হয়ে গেল অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। দুটোর মধ্যে ডিফারেন্স কি, এইগুলোতে সরাসরি পাস্ট ফর্মটা ব্যবহার হয়েছে, কিন্তু এইখানে একটা এসছে ওয়াজ। এই ওয়াজটা কি, এই ওয়াজটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের অনেকগুলো রূপ আছে, যেমন বি ভার্বকে যদি আমরা প্রেজেন্ট টেন্সে বলি, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কোনগুলো, সেগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সে বি ভার্ব কোনগুলো, সেগুলো হচ্ছে ওয়াজ, ওয়্যার। ফিউচার টেন্সে বি ভার্ব কোনগুলো, সেগুলো হচ্ছে শ্যাল বি, উইল বি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা বি ভার্ব ব্যবহার হয়েছে, এবং এই যে মেন ভার্বটা আছে এর পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে। তাহলে এই যে বি ভার্ব এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে, সেই জিনিসটাকে আমরা বলে থাকি এগুলো কি বাচ্য হয়ে যায় বাংলায়, ইংলিশে এগুলোকে বলা হয় ভয়েস। তাহলে যদি কোনো ক্ষেত্রে কোনো সাবজেক্ট সে যদি অ্যাক্টিভ না থাকে, সে যদি প্যাসিভ থাকে, কারণ তার ওপরে যদি কোনো এই ভার্ব ক্রিয়া করে বা কাজ করে, যে অবজেক্ট এই ভার্বের দ্বারা সাবজেক্টের উপরে যদি কাজ করে, তখন তাকে আমরা বলে থাকি প্যাসিভ ভয়েস। তার মানে সোজা কথায় বলতে গেলে এইখানে সাবজেক্টের কোনো ভূমিকা নেই। আমি এটা আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেমন ধরো দ্য এখানে লিখলাম দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য ম্যান। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য ম্যান, তাহলে এখানে কে হত্যা করেছে আর কাকে হত্যা করেছে। দেখো এইখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই লোকটি হত্যা করেছে টাইগারকে। এ আছে শেষকালে, এ বসে আছে প্রথমে, কিন্তু তা সত্ত্বেও এর কোনো ভূমিকা নেই, কারণ এ অলরেডি মারা গেছে এবং মেরেছে কে, ম্যানটা। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেখো একটা বি ভার্ব এসছে আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল এসছে। দ্যাট মিনস যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে কিন্তু সাবজেক্টের কোনো সক্রিয়তা থাকে না, বরঞ্চ
যে অবজেক্টের অংশে যে থাকে তার সক্রিয়তা থাকে, সে কি করে সাবজেক্টের উপরে কাজ করে। তো এই জিনিস এটাকে আমরা বলে থাকি প্যাসিভ ভয়েস, এবং এরই যে উল্টো জিনিস সেটাকে আমরা বলে থাকি অ্যাক্টিভ ভয়েস। তার মানে এই যে উপরেটা আমি লিখলাম এটাকে যদি আমি অ্যাক্টিভ ভয়েস করি তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে এরকম টাইপের, তাহলে এইখানে কিন্তু আর বি ভার্বের অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, তো সেই রকমই এইখানে আমরা দেখতে পেলাম যে জিনিসটা, সেটা হচ্ছে ভয়েসের একটা এক্সাম্পল এখানে রয়েছে। আর দুটো জিনিস আমি তোমাদেরকে বলছি এখানে, দেখো দেখো এখানে আমি তিনটে পার্ট অফ সেন্টেন্স লিখলাম, ওভার দ্য সি, ইন দ্য মর্নিং স্কাই, টুয়ার্ডস দ্য ওয়েস্ট। এখানে ওভার, ইন এবং টুয়ার্ডস বলতে পারবে এগুলো কোন পার্টস অফ স্পিচ? তোমাদের পার্টস অফ স্পিচ জানা আছে তো? পার্টস অফ স্পিচ 8 রকমের হয়, একবার বলে দিই। দেখো পার্টস অফ স্পিচ কি কি আছে? নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, আর ইন্টারজেকশন আছে। তাহলে দেখো কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে তিনটে আমি লিখলাম, বলতে পারো এগুলো কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? একদম সঠিক, এইগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের আন্ডারে পড়ছে এই ওভার, ইন এবং টুয়ার্ডস। আর তিনটে জিনিস আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, দেখো এখানে আছে এখানে তিনটে পার্ট লিখেছি, দেখো দ্য লিফটিং সি, এ রিচ কান্ট্রি, দ্য ফার্স্ট শিপ। এখানে এই দ্য, এ এবং দ্য, এইগুলোকে কি বলা হয় গ্রামারের ভাষায়? এইগুলোকে বলা হয় আর্টিকেলস। আর্টিকেলস তিনটে হয় সাধারণভাবে আমরা জানি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান এবং একটা হচ্ছে দ্য। তো এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এ এবং দ্য ব্যবহার করা হয়েছে। তা এ এবং অ্যান এই দুটোকে আমরা বলে থাকি ইনডেফিনাইট আর্টিকেল, এবং দাকে আমরা বলে থাকি ডেফিনাইট, মানে যে আর্টিকেল নির্দিষ্ট করে থাকে সেই আর্টিকেল বলা হয়ে থাকে। তাহলে আমরা যে কবিতাটা পড়লাম সেখান থেকে যে জিনিসটা বোঝা গেল, আমরা সাম আপ করি, সেটা হচ্ছে যে কবি সমুদ্রের ধারে দাঁড়িয়ে দেখলেন তিনটে জাহাজ তারা যাত্রা করছে, তার মধ্যে একটা জাহাজ যাচ্ছে ওয়েস্ট সাইডে, এবং সেখানে যাওয়ার সময় সে একটা আন্ডারকারেন্ট মানে একটা টাইড, সেই টাইডের হেল্প পাচ্ছে, সেই অনুযায়ী সে কিন্তু এগিয়ে চলেছে, তাকে উইন্ড পজেস করে নিচ্ছে, কন্ট্রোল করে নিচ্ছে, এবং তার ফলে তার যাত্রাটা সুবিধাজনক হচ্ছে। তো এই হচ্ছিল আমাদের কবিতা। তা তোমাদের জন্য থাকছে একটা ছোট্ট করে হোমওয়ার্ক। এইখানে যে কটা ওয়ার্ড আমরা পেলাম, কিছু কিছু নতুন ওয়ার্ড, সেইগুলো দিয়ে তোমরা মেক সেন্টেন্স অফ ইয়োর ওন। কি কি? একটা ওয়ার্ড হচ্ছে এইটা, একটা ওয়ার্ড হচ্ছে এইটা, আর একটা ওয়ার্ড তাহলে এই যে চারটে ওয়ার্ড, এই চারটে ওয়ার্ড দিয়ে তোমরা নিজস্ব একটা করে সেন্টেন্স তৈরি করবে। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টার এইখানে শেষ করছি, আজকের এই লেসন এইখানে শেষ করছি। তোমাদের যদি কোনো ধরনের কোনো কোয়েরিজ থাকে তোমরা এর উপরে অবশ্যই প্রশ্ন করতে পারো। তো এই ছিল আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু। এখানে
আমি আপনাদেরকে একটা জাস্ট গাইডেন্সের জন্য বললাম। এর উপরে অনেক কিছু বেটার আপনারা অবশ্যই করতে পারবেন, আমার থেকেও অনেক ভালো নিশ্চয়ই বলতে পারবেন। আমি টোটালটা বাংলায় বললাম যাতে করে সকলের পক্ষে বোঝার সুবিধা হয়। আপনাদের যদি মনে হয় যে টোটালটা আপনারা ইংলিশে করে নেবেন, করে নেওয়াটা কোনো ব্যাপার নয়। আপনারা চাইলেই যে কথাগুলো আছে খুবই ইজি, সেগুলো আপনারা চাইলে ইংলিশে বলে নিতে পারেন, আপনারা সেই মতো করে প্রিপেয়ার করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। আরও কোনো যদি টপিকের ওপরে আপনাদের এরকম ডেমনস্ট্রেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।